সকালে এখানে প্রচুর বৃষ্টি হয়েছে আমাদের এখানে। গরম বেড়ে যায় তো, এই বৃষ্টিতে গরম বাড়ে। স্যাঁতসা বৃষ্টি, স্যাঁতসা বৃষ্টি যদিও না, আমাদের এখানে ভালো বৃষ্টি দিয়েছে, কিন্তু তাও দেখলাম। না, ওই আবহাওয়া দেখো, এটা কি জানো, তাপ বিকিরিত হয়, কিন্তু যদি তোমার হচ্ছে এই যে তোমার ধরো মেঘ করে থাকলে তাপ বিকিরিত হতে পারে না, তা মেঘটা এখনো পুরোপুরি কাটেনি, বুঝতে পেরেছো? আরে শুরু করে দিই নাকি, দেখতে পাচ্ছ তো? কি অনিমা, লেপ করেছিলে কেন? কোনো প্রবলেম, সমস্যা? এবার শোনা যাচ্ছে? তো চলো, রঞ্জিতটাই জয়েন করে নি এখন আজকে। চলো, আজকে একদিন আমরা কি পড়েছিলাম? এই অবধি হয়ে গেছিল না? 20 থেকে শুরু হবে আর্টিকেল। অর্থাৎ আজকে আমরা পড়ছি শোষণের বিদ্যা বলছি, তোমার হচ্ছে ওই স্বাধীনতার অধিকারের 20। তা 20 এতে কি বলছে, 20 নম্বরে কি বলছে? দোষীদের সাব্যস্ত করে শাস্তিদান ব্যবস্থা সংক্রান্ত তোমার হচ্ছে বিষয়। তাই 20 তিনটে সাবক্লাস মেন ইম্পর্টেন্ট: 20-1, 20-2, 20-3। তা আর্টিকেল 20-1 কি বলছে? সাবক্লাস 1 আর্টিকেল 20-1 কি বলছে? উল্লেখ করা হয়েছে যে আইন ভঙ্গের অপরাধে কোনো ব্যক্তিকে কেবলমাত্র প্রচলিত আইন অনুসারে শাস্তি দিতে হবে। ভালো করে বোঝো, আইন ভঙ্গের অপরাধে কোনো ব্যক্তিকে কেবলমাত্র প্রচলিত আইন অনুসারে শাস্তি দিতে হবে, এবং নতুন করে আইন প্রণয়ন করে পূর্বে সম্পাদিত অপরাধের বিচার করা যাবে না। ধরো এটা হলো 2024-এর আজকে কত তারিখ তোমার? কত তারিখ আজকে? আজকে হলো তোমার 7 তারিখ। তা 7 তারিখে তুমি একটা অপরাধ করলে, তোমার বিচার হচ্ছে 2-3 বছর করে, বাদী বিবাদী সব ইয়ে করে তোমার রায় দিল 4 বছর পরে, 26 না 28 সালে রায় দিল। তখন তোমার যে অপরাধটা করেছিলে তার জন্য যে শাস্তি হওয়ার কথা ছিল সেইটা না, তোমার হচ্ছে বেড়ে গেছে। অর্থাৎ সেটা শাস্তিটা আগে শুধু ধরো জেল ছিল, পরে জরিমানাও যুক্ত হয়েছে। তাহলে আর্টিকেল 20-A কি বলছে, 1 কি বলছে? উল্লেখ্য আইনের ভঙ্গের অপরাধে কোনো ব্যক্তিকে প্রচলিত আইন অনুসারে শাস্তি দেবে, কোনো নতুন আইন মানে প্রণয়ন করে তাকে তোমার হচ্ছে শাস্তি দেওয়া যাবে না। অর্থাৎ তোমার জন্য, ধরো তুমি অপরাধ করলে, তার জন্য প্রচলিত যেসব আইন আছে, যে আমাদের আইপিসি সিআরপিসি যেগুলো লেখা আছে, ওইগুলো অনুসারেই তোমাকে কি করতে হবে? শাস্তি দিতে হবে। তোমাকে কিন্তু নতুন একটা তোমার জন্য আইন বানিয়ে এই তোর জন্য ওরকম না, শাস্তি দেওয়া যাবে না। তাহলে এতে উল্লেখ আছে যে, উল্লেখ করে যে, উল্লেখ আছে যে, আছে আইন ভঙ্গের অপরাধে, আইন ভঙ্গের অপরাধে, আইন ভঙ্গের অপরাধে, অপরাধে কোনো ব্যক্তিকে, কোনো ব্যক্তিকে, ব্যক্তিকে কেবলমাত্র, কেবল, কেবল প্রচলিত, প্রচলিত আইন অনুসারে শাস্তি দিতে হবে। প্রচলিত আইন অনুসারে শাস্তি দিতে হবে, শাস্তি দিতে হবে, বুঝতে পেরেছো? প্রচলিত আইন অনুসারে শাস্তি দিতে হবে। নতুন কোনো নতুন আইন প্রণয়ন করে পূর্বে সম্পাদিত অপরাধের বিচার করা যাবে না। কোনো নতুন আইন, নতুন আইন প্রণয়ন করে, প্রণয়ন করে পূর্বে সম্পাদিত, পূর্বে সম্পাদিত অপরাধের বিচার করা যাবে না। অপরাধের বিচার করা যাবে না, বিচার করা যাবে না। এবার আর্টিকেল 3 কি বলছে? 20-2 কি বলছে? আর্টিকেল, আর্টিকেল 20-2 কি বলছে? দাঁড়াও,
আর্টিকেল 20(2) কি বলছে? কোনো ব্যক্তিকে একই অপরাধের জন্য একাধিকবার শাস্তি দেওয়া যাবে না। ধরো তোমাকে প্রথমে জজ সাহেব বলে যায় ঠিক আছে তুমি আগে 5 বছর জেল খেটে আসো, তারপর আবার তোমার আবার একটা রায় দিচ্ছে, এরকম হবে না, যা দিতে হবে একবারে। অর্থাৎ কোনো ব্যক্তিকে একই অপরাধের জন্য একাধিকবার শাস্তি প্রদান করা যাবে না, বুঝতে পেরেছো? কোনো ব্যক্তিকে কোনো ব্যক্তিকে কোনো ব্যক্তিকে ব্যক্তিকে একই অপরাধের জন্য কোনো ব্যক্তিকে একই অপরাধের জন্য একাধিকবার শাস্তি দেওয়া যাবে না, একাধিকবার শাস্তি দেওয়া যাবে না, শাস্তি প্রদান করা যাবে না, বুঝতে পেরেছ? এবার আর্টিকেল 20(3) কি বলছে? আর্টিকেল 20(3) কি বলছে? 20(3) বলছে যে অভিযুক্ত ব্যক্তিকে নিজের বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না। মানে তোমাকে পুলিশ পেটাবে, পিটিয়ে ভয় দেখিয়ে করবে, সেটা করা যাবে না। কিন্তু আগে 3rd ডিগ্রি ছিল, এখন 3rd ডিগ্রি তুলে দিয়েছে, ওই জন্য তোমার যদিও এখন পুলিশ ঠেঙাই একটু, কিন্তু ওটা উচিত না। কিন্তু এমনভাবে মারে এখনো রক্ত বেরোয় না, বুঝলে? ওদের আবার মারার পদ্ধতি পাল্টে গেছে। অভিযুক্ত ব্যক্তিকে নিজের বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না। অভিযুক্ত ব্যক্তিকে নিজের বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না, আদালতে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না, সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না, বুঝতে পেরেছ? যাবে না। বলো এই অবধি ক্লিয়ার তো? চলো এবার 21 নম্বর ধারা কি বলছে? জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার। অর্থাৎ এই ধারা এনশিওর করে মানুষের জীবন ও ব্যক্তি স্বাধীনতা, অর্থাৎ তোমার জীবন ও ব্যক্তি স্বাধীনতা হরণ করা যাবে না, বুঝতে পেরেছ? অর্থাৎ কোনো মানুষ তার সম্ভ্রম নিয়ে বেঁচে থাকবে, সুস্থ অর্থাৎ দূষণমুক্ত বায়ু পাবার অধিকারও বিপজ্জনক কারখানা থেকে তোমার সুরক্ষা থাকবে, মানে সুরক্ষিত থাকার অধিকার অর্থাৎ দেখবে। তার জন্য যেসব বসতি এলাকায় ওই কারখানাগুলো তৈরি হয় না, তারপর গোপনীয়তা রক্ষার অধিকার পাবে, আশ্রয়ের অধিকার পাবে, 24 বছর পর্যন্ত অবৈতনিক শিক্ষা লাভ করার অধিকার পাবে, বিনা পয়সায় আইনি সাহায্য পাওয়ার অধিকার পাবে এবং তথ্যের অধিকার সম্পর্ক, অর্থাৎ তুমি RTI করতে পারবে, বুঝলে? তা কি পাই তাহলে তোমার? চলো একটু লিখে দিই আমি। তোমার হচ্ছে কি সম্ভ্রম নিয়ে বেঁচে থাকার অধিকার পাবে। আচ্ছা এটা লিখছি না, যাদের লেখা একটু জীবনের অধিকার, দাঁড়াও, জীবনের ইম্পর্টেন্ট পয়েন্টগুলো লিখেছি 21-এর ইম্পর্টেন্ট পয়েন্ট কি হবে তাহলে? জীবনের অধিকার না, পুরোটাই লিখি, দাঁড়াও। আর্টিকেল এটি কি বলছে? তোমার অধিকার ও এখান থেকে লিখি মানুষের সম্ভ্রম নিয়ে বেঁচে থাকার অধিকার, মানুষের সম্ভ্রম নিয়ে সম্ভ্রম নিয়ে বেঁচে থাকার অধিকার, বেঁচে থাকার অধিকার, সম্ভ্রম নিয়ে বেঁচে থাকার অধিকার, সুস্থ পরিবেশ অর্থাৎ দূষণমুক্ত জল বায়ু পাবার অধিকার, সুস্থ পরিবেশ অর্থাৎ দূষণমুক্ত জল ও বায়ু পাবার অধিকার ও বিপজ্জনক কলকারখানা থেকে সুরক্ষা থাকার অধিকার, ও বিপজ্জনক কলকারখানা থেকে
কি রঞ্জিত, দেরি হলো কেন তো? রঞ্জিত, দেরি হলো কেন? কারখানা থেকে সুরক্ষার অধিকার, থেকে সুরক্ষা পাবার অধিকার, পাবার অধিকার, অধিকার, জীবিকার অধিকার, অর্থাৎ রাষ্ট্র তোমার কর্মসংস্থানের ইয়ে ঠিক করবে। জীবিকার অধিকার, অধিকার। ধরো যেসব কলকারখানা থেকে ওই বিষাক্ত গ্যাস হয়, দেখবে কলকারখানা ইটির ভাটার ধোঁয়া পরীক্ষা করা হয়, ওদের একটা ইয়ে লাগাতে হয়, ওই না লাগালে ধোঁয়াটা পিউরিফাই হয়ে ছাড়ে, ওইটা চেক করা। তারপরে তোমার ধরো তোমার যেখানে বসতি অঞ্চল সেখানে বেশি কলকারখানা রাখা যাবে না, এইসব। গোপনীয়তার অধিকার, ধরো তোমার ফোন নাম্বার যদি কেউ পাবলিশ করে দেয়, তোমার ব্যক্তিগত তথ্য, তোমার আই কার্ডের নাম্বার, আধার কার্ড, তাহলে তুমি তার বিরুদ্ধে কেস করতে পারবে। গোপনীয়তার অধিকার, গোপনীয়তার অধিকার, অধিকার। তারপরে তোমার হচ্ছে আশ্রয়ের অধিকার, আশ্রয়ের অধিকার, আশ্রয়ের অধিকার। স্বাস্থ্যের অধিকার, স্বাস্থ্যের অধিকার, স্বাস্থ্যের অধিকার। এবং আরেকটা আছে কি, 14 বছর বয়স পর্যন্ত অবৈতনিক শিক্ষা করার লাভ করার অধিকার। 14 বছর বয়স পর্যন্ত, বয়স পর্যন্ত অবৈতনিক শিক্ষা লাভের অধিকার। বুঝতে পেরেছো? আর এর না একটা পেজ অ্যাড করতে হবে, একটু ওয়েট করো তো, পেজ অ্যাড করে নিই, দাঁড়াও, পেজ লাগবে। আচ্ছা, অবৈতনিক তোমার স্বাস্থ্যের অধিকার, তারপরে তোমার 14 বছর বয়স পর্যন্ত অবৈতনিক শিক্ষা লাভের অধিকার। 14 বছর বয়স পর্যন্ত মানে বিনা বেতনে শিক্ষা, অবৈতনিক শিক্ষা লাভের অধিকার, শিক্ষা লাভের অধিকার, অধিকার। ওয়েট করো ভাই, ধীরে, আমি সব করিয়ে দেবো, ওয়েট করো। 21-এ যেটা হয়েছে 86 নম্বর সংবিধান সংশোধনী 2002, ওটা আমি বলতাম, ওয়েট করো, শেষ করে নি। 14 বছর বয়স পর্যন্ত অবৈতনিক শিক্ষা লাভের অধিকার এবং বিনা পয়সায় আইনি। ধরো তুমি কোনো কেসে ফেসে গেলে, তা তুমি যখন জজ সাহেবের কাছে বলো যে জজ সাহেব এখন আমার তো এই আচ্ছা উকিল অ্যাপয়েন্ট করে তাকে টাকা দেওয়ার ক্ষমতা নেই, তখন সরকারি উকিল তোমার হয়ে দাঁড়াবে। বিনা পয়সায় তোমার হচ্ছে আইনি সাহায্য পাওয়ার অধিকার, বিনা পয়সায়। কি হরপ্রসাদ, দেরি হলো কেন? আইনি সহায়তা পাওয়ার অধিকার, আইনি সহায়তা পাওয়ার অধিকার, বিনা পয়সায় আইনি সহায়তা পাওয়ার, সাহায্য পাওয়ার অধিকার, সাহায্য পাওয়ার অধিকার, পাওয়ার অধিকার। তথ্যের অধিকার, বুঝতে পেরেছো? তথ্যের অধিকার, তথ্যের অধিকার, তথ্যের অধিকার, এইগুলো। এইবার বিষয় হলো তোমার হচ্ছে 2002 সালে এই যে মানে তোমার হচ্ছে 21 নম্বর আর্টিকেল অনুসারে তোমার কি হয়, তোমার হচ্ছে একটা ধারা, মানে একটা আইন পাস হয়, সেটা হলো 2002 সালের 86তম সংবিধান সংশোধনীতে 21-এর এ আর্টিকেলটা সংশোধিত হয়। তাই এই 21-এর এটা কি অনুযায়ী, মানে 21-এর এ বলছে শিক্ষার অধিকার একটা হলো মৌলিক অধিকার, এবং এই আইনে বলা হয় যে 6 থেকে 14 বছর বয়স্ক শিশুর অবৈতনিক শিক্ষা বাধ্যতামূলক, যেটা রাষ্ট্র করতে মানে বাধ্য। বুঝতে পেরেছো? এইটা মনে রাখবে কিন্তু। তাহলে 2002 সালে 86তম সংবিধান সংশোধনীর মাধ্যমে, সংবিধান সংশোধনীর এর মাধ্যমে, সংশোধনীর মাধ্যমে, মাধ্যমে 21-এর এ আর্টিকেলটি সংযোজিত হয়। আর্টিকেল সংযোজিত হয়, সংযোজিত, যোজিত
হয়, বুঝতে পেরেছো, সংযোজিত হয়। আর্টিকেল 21-এ কি বলছে? আর্টিকেল 21-এ বলছে যে এই ধারা অনুযায়ী অনুযায়ী আজকে অনেকগুলো, আজকে প্রায় তোমাদের জন্য 100টার কাছে এমসিকিউ আছে, বুঝতে পেরেছো? আজকে পরীক্ষা দেবে না সামনের দিন দেবে? টাইম আছে আজকে। শিক্ষার অধিকারকে এইটা না, এতদিন ধরে যেটা পড়ানো হচ্ছে তোমার হচ্ছে সিটিজেনশিপ, ইউনিয়ন টেরিটরি আর এই মৌলিক অধিকার, এইগুলো সব আজকে একবার এমসিকিউ করিয়ে দেবো সব, বুঝলে? অধিকারকে মৌলিক অধিকারের মর্যাদা প্রদান করা হয়েছে, বুঝতে পেরেছো? অধিকারকে মৌলিক অধিকারের মর্যাদা প্রদান করা হয়েছে, মর্যাদা প্রদান করা হয়েছে, প্রদান করা হয়েছে, বুঝতে পেরেছো? প্রদান করা হয়েছে। বলা হয়েছে যে রাষ্ট্র 6 থেকে 14 বছর বয়স্ক শিশুদের জন্য অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা করবে। অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা অবশ্যই করবে। শিক্ষার ব্যবস্থা অবশ্যই করবে, বুঝতে পেরেছো? বলো, ক্লিয়ার তো অবধি? এবার আর্টিকেল 22, এইটা ইম্পর্টেন্ট, মনে রাখবে কিন্তু, এই 86তম সংবিধান সংশোধন, বুঝলে? এটা মনে রাখবে, 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে এইটা মনে রাখবে, আর্টিকেলের সংযোজিত হয় 2002 সালে, বুঝতে পেরেছো? চলো, এবার হলো গ্রেপ্তার সংক্রান্ত নিয়মাবলী। এই ধারা কি বলছে? কোনো সঙ্গত কারণ না দেখিয়ে কাউকে তোমার হচ্ছে আটক করা যাবে না, বুঝতে পেরেছো? অর্থাৎ ওই যে অ্যারেস্ট ওয়ারেন্ট বলে না, অ্যারেস্ট ওয়ারেন্ট। আমি তোমাদের যখন নাগরিকত্ব পড়িয়েছিলাম তখন বলেছিলাম যে 22-এর এটা কাজ হবে না, যারা তোমার হচ্ছে ওই যে শত্রু দেশের নাগরিক, অর্থাৎ পাকিস্তান থেকে কেউ আসলো, ওকে অ্যারেস্ট ওয়ারেন্ট ওকে দেখলেই ধরতে পারবে। অর্থাৎ তোমার হচ্ছে উপযুক্ত কারণ না দেখিয়ে কাউকে অ্যারেস্ট করা যাবে না, সে অ্যারেস্ট ওয়ারেন্ট দেখাতে হবে বলা। এবং আটক ব্যক্তিকে 24 ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করতে হবে তাকে, বুঝতে পেরেছো? এবং উকিলের মাধ্যমে আত্মপক্ষ সমর্থনের তাকে সুযোগ দিতে হবে। যদিও এটা যারা তোমার হচ্ছে বিদেশি তোমার হচ্ছে আমাদের দেশের ধরো যারা তোমার হচ্ছে শত্রু রাষ্ট্রের নাগরিক, তাদের জন্য এটা খাটবে না, বুঝতে পেরেছো? তাহলে 22 নম্বর আর্টিকেল কি বলছে? এই ধারা অনুসারে কোনো কারণ না দেখিয়ে, নিয়মাবলী, কোনো কারণ না দেখিয়ে কোনো কারণ বা কোনো সঙ্গত কারণ কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা যাবে না। কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা যাবে না, বুঝতে পেরেছো? গ্রেপ্তার করা যাবে না। আটক ব্যক্তিকে 24 ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করতে হবে। আটক ব্যক্তিকে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করার 24 ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করতে হবে। ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করতে হবে এবং উকিলের মাধ্যমে আত্মপক্ষ সমর্থনের সুযোগ থেকে বঞ্চিত করা যাবে না। এবং উকিলের মাধ্যমে আত্মপক্ষ সমর্থনের সুযোগ থেকে বঞ্চিত করা যাবে না।
আত্মপক্ষ সমর্থনের সুযোগ থেকে বঞ্চিত করা যাবে না। বুঝতে পেরেছ? সমর্থনের সুযোগ থেকে তুমি তোমার কথা রাখবে, মানে তুমি তোমার বলবে যে না আমি অপরাধটা করিনি, সেইটা মানে তোমাকে বাধা দিতে পারবে না পুলিশে, সেইটা বুঝতে পেরেছ? আত্মপক্ষ সমাধানের সুযোগ থেকে বঞ্চিত করা যাবে না। উকিলের মাধ্যমে বলতে পারো, তুমি নিজেও বলতে পারো। বুঝতে পেরেছ? তো করা বলতে পারো, কোনো সমস্যা নেই। তারপরে আর একটা কি আছে, 22(3) আর্টিকেলে বলা হয় যদি কোনো ব্যক্তি নিবর্তনমূলক আটক আইন বলে আটক করে তবে সেক্ষেত্রে উপযুক্ত প্রয়োজন হবে না। ধরো কেউ একজন টেরারিস্ট, তাকে ধরা পড়লো, মানে তার কাছে পুলিশের কাছে খবর আছে বা কোনো এজেন্সির কাছে খবর আছে যে এলো টেরারিস্ট, অ্যারেস্ট ওয়ারেন্ট নেই, তখন 22(3) প্রয়োগ করে, যেটা আর্টিকেল 22(3) বলেছে নিবর্তনমূলক আটক আইন, যেরকম এনআইএ মাঝে মাঝে দেখবে তুলে নিয়ে যায়, এনআইএ এই আইন লগুলো ইয়ে করে, ওরা সবই তো ল ছাড়া করতে পারবে না, বুঝলে? তা 22(3) কি বলছে, 22(3) নং আর্টিকেলে বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তিকে, ভালো করে বোঝো, আমি এটা লিখে দিচ্ছি, যদি কোনো ব্যক্তিকে নিবর্তনমূলক আটক আইন, ভালো করে বোঝো, নিবর্তনমূলক আটক আইন, নিবর্তনমূলক আটক আইন বলে আটক করা হয়, তার ক্ষেত্রে উপরোক্ত নিয়মগুলি প্রযোজ্য হবে না। তার ক্ষেত্রে, এখানে টেস্টার দিয়ে দিই, তার ক্ষেত্রে উপরোক্ত নিয়মগুলি প্রযোজ্য হবে না। তার ক্ষেত্রে উপরোক্ত যাক, আমি ভাবছিলাম যে আবার ইয়ে না হয়, রেকর্ডিং অন করিনি কিনা। উপরোক্ত নিয়মগুলি প্রযুক্ত হবে না, প্রযোজ্য হবে না, গুলি প্রযোজ্য হবে না। বলো, ক্লিয়ার তো এফডি? বলো, ক্লিয়ার তো? এবার হলো শোষণের বিরুদ্ধে অধিকার, যেটা হলো 23-24। শোষণের বিরুদ্ধেটা কি? আর্টিকেল 23 বলছে মানুষ ক্রয় বিক্রয়, ব্যাগার খাটানো, বিনা পরিশ্রমে কোনো ব্যক্তিকে শ্রমদানে বাধ্য করা, শিশু মহিলা পাচার, দেবদাসী করে রাখা যাবে না। এইটা বলছে আর্টিকেল তোমার হলো 23। অর্থাৎ এই 23-এর অনুসারে কিছু আইন পাস হয়, যেরকম তোমার হচ্ছে বন্ডেড লেবার সিস্টেম অ্যাক্ট 1976, এই 23 অনুসারে কিন্তু বন্ডেড, আমি বাংলায় লিখে দিচ্ছি দাঁড়া, বন্ডেড লেবার সিস্টেম অ্যাক্ট, দা মিনিমাম ওয়েজ অ্যাক্ট, ওয়েজেস অ্যাক্ট, the Contract Labor Act, the Contract
কন্ট্রাক্ট লেবার অ্যাক্ট, লেবার অ্যাক্ট 1900, তারপরে দ্য ইকুয়াল রেমুনারেশন অ্যাক্ট, ইকুয়াল রেমুনারেশন মানে সমকাজে সমবেতন, বুঝতে পেরেছো? দ্য ইকুয়াল রেমুনারেশন অ্যাক্ট, এখানে লিখে দিই, দ্য ইকুয়াল বা সমকাজে সমবেতন, বুঝতে পেরেছো? দ্য ইকুয়াল রেমুনারেশন অ্যাক্ট, ইকুয়াল রেমুনারেশন অ্যাক্ট, রেমুনারেশন অ্যাক্ট, সমকাজে সমবেতন, বুঝতে পেরেছো? অ্যাক্ট, এটা হয় তোমার হচ্ছে 1976-এ, বুঝতে পেরেছো? এইটা। আর একটা আছে কি তোমার খনি ও 24 কি বলছে, খনি কারখানা অথবা বিপজ্জনক কাজে 14 বছর কম বয়সী শিশুদের নিয়োগ করা যাবে না, বুঝতে পেরেছো? এবং এই অ্যাক্ট অনুসারে কিছু আইন পাস হয়, যেরকম তোমার চাইল্ড লেবার অ্যাক্ট 1986 মানে 1986, চাইল্ড লেবার অ্যাক্ট, চাইল্ড লেবার অ্যাক্ট, লেবার অ্যাক্ট 1986, চাইল্ড লেবার অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2016, এইটাকে আবার পরবর্তী চেঞ্জ করা হয় চাইল্ড লেবার অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, দ্য চাইল্ড লেবার অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। আজ এগুলো আছে, ওগুলো লাগবে না, এইগুলো ইম্পর্টেন্ট, কেমন? এইগুলো রাখো, পড়ো, মনে রাখতে থাকবে। চলো এবারে ধর্মীয় স্বাধীনতার অধিকার। আর্টিকেল 25 কি বলছে, মানে ধর্মীয় স্বাধীনতা 25 থেকে 28। আর্টিকেল 25 কি বলছে, কোনো ব্যক্তিকে বিবেকের স্বাধীনতা, ধর্ম স্বীকার, ধর্ম পালন, ধর্ম প্রচারের স্বাধীনতা রয়েছে। ধরো আমি হিন্দু ধর্মে বিশ্বাসী, আমি হিন্দু ধর্ম পালন করবো, ইউসুফ মুসলিম ধর্মে বিশ্বাসী, ও মসজিদে যাবে, ও রোজা রাখবো, নামাজ পড়বে। আর ধরো কেউ একজন সে খ্রিস্টান ধর্মে বিশ্বাসী, সে তোমার হচ্ছে গির্জায় যাবে, প্রার্থনা করবে, এইটা। অর্থাৎ প্রত্যেক ব্যক্তি তার নিজস্ব মানে স্বাধীনতা ও ধর্ম শিক্ষা মানে অনুযায়ী সে ধর্ম শিক্ষা, ধর্ম পালন করবে, তাকে তুমি বাধা দিতে পারবে না। 26 কি বলছে, কোনো ব্যক্তির ধর্মীয় সম্প্রদায়, সংস্থা স্থাপন, রক্ষণাবেক্ষণ, নিজ ধর্ম কার্যকলাপ ও পরিচালনার অধিকার এবং স্থাবর অস্থাবর সম্পত্তি অর্জন ও ভোগ করতে পারবে। অর্থাৎ কোনো ব্যক্তি তিনি তার ধর্মীয় সম্প্রদায়ের যেসব কালচার আছে, কৃষ্টি আছে, সেইগুলো রক্ষণাবেক্ষণ করতে পারবে, নিজ ধর্ম বিষয়ক কার্যকলাপ পরিচালনা করতে পারবে। অর্থাৎ এই কিছুদিন পরে ঈদ আসবে, সম্ভবত বৃহস্পতিবারে ঈদ, না বৃহস্পতিবারে ঈদ না, আজকে লোকনাথ সিলেটে জয়েন করিনি, বৃহস্পতিবার, ভালো কথা। এই বৃহস্পতিবার ঈদ তো তোমাদের হচ্ছে এই ব্যাচে ছাড় আসবে, যারা তোমাদের যদি কেউ বন্ধু বান্ধব ভর্তি হতে চাই, আমি ঈদে ছাড় দেবো, 299 টাকা আবার ব্যাচ দেবো। আর ওই ব্যাচটায় তোমার 599 টাকা, যেটা ডিটেলস দিকের ব্যাচ। তোমাদের বন্ধু বান্ধবকে যদি নিতে চাই বলো, কেমন? ঈদের 1 দিন বা 2 দিন ছাড় দিতে পারি, কেমন? তুই কোনো বন্ধু বান্ধব নিতে চাই বলো। তাহলে আর্টিকেল 26 অনুযায়ী কোনো ব্যক্তির সম্প্রদায়, সংস্থা স্থাপন, রক্ষণাবেক্ষণ, নিজ ধর্ম বিষয়ক কার্যকলাপ পরিচালনা, অধিকার, স্থাবর অস্থাবর সম্পত্তি অর্জন ভোগ করতে পারবে, বুঝতে পেরেছ? আর্টিকেল 25 কি বলছে, ধর্মীয় স্বাধীনতা। আর আর্টিকেল 26 কি বলছে, ধর্মীয় সংস্থার স্বাধীনতার কথা, বুঝতে পেরেছ? প্রীতম বুঝতে পেরেছ? প্রীতম তোমার কোনো বন্ধু বান্ধব পড়বে না নাকি? রেকর্ডেড দেখে নেব, আমি তো মেসেজ করলেও রিপ্লাই দিই তো। সায়েন্স সবগুলো আগের সাথে রিলেটেড থাকে, বিশেষ করে কেমিস্ট্রি, ফিজিক্স। কেমিস্ট্রি সোজা।
খালি অনলাইনের সুবিধা কি, রেকর্ডেড করে নিতে পারবে, আর দামও তো বেশি না। অফলাইন এক একটা ব্যাচ মাসে তো 500-600 টাকা করে দিতে হয়, আর এখানে একবারই 299 টাকা দেওয়া লাগবে, আর সারা জীবন নিজের ক্লাস দেখতে পারবো, ওর কোনো ইয়ে নেই। বুঝতে পেরেছো? চলো দেখি এবার আর্টিকেল 27 কি বলছে। ধর্মীয় কাজে কোনো ব্যক্তিকে কর প্রদানে বাধ্য করা যাবে না। এই যে তোমার পুজো হয় না, বা ইয়ে, তুমি পুজোয় চাঁদা 1 কোটি টাকাও দিতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু তোমার কাছ থেকে জোর করে 1 টাকা নিতে পারবে না। ভালো করে বোঝো, তোমার কাছ থেকে জোর করে 1 টাকা নেওয়ার অধিকার কিন্তু নেই। তুমি দেও না, 1 কোটি টাকা দিয়ে দাও, কিন্তু তোমার কাছে জোর জুলুম করে নিতে পারবে না, সেটা বলছে। আর্টিকেল 28 কি বলছে। সম্পূর্ণভাবে সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠানে ধর্ম বিষয়ক শিক্ষাদান করা যাবে না, মানে সম্পূর্ণ যেখানে। তবে আর্টিকেল তোমার হচ্ছে 29 যেটা আছে, সংখ্যালঘুদের কৃষ্টি কালচারের ব্যবস্থা করা যায়, তার প্রেক্ষিতে মাদ্রাসাগুলো প্রতিষ্ঠিত হয়। তবে মাদ্রাসায় কিন্তু হিন্দুরাও পড়াতে পারে, অনেক হিন্দুরাও তো পরীক্ষা দেয়। আর যদিও সংখ্যালঘু বলতে শুধু ধর্মীয় সংখ্যালঘু না, ভাষাগত সংখ্যালঘু বোঝে। বুঝতে পেরেছো? তা কি বলছে, সম্পূর্ণভাবে সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধর্ম বিষয়ক শিক্ষা প্রদান করা যাবে না। তারপর সংস্কৃত শিক্ষার, হ্যাঁ হিন্দুরা পড়ায় তো, ওই জন্য তো, যেগুলো সরকারি বুদ্ধশুদ্ধ মাদ্রাসা, সরকারি টাকাই হয়। মাদ্রাসা কমিশন আছে তো তোমার, স্কুল সার্ভিস কমিশন যেরকম না, মাদ্রাসা কমিশন আছে। আর্টিকেল সংখ্যালঘু সম্প্রদায়গুলি কৃষ্টি সংস্কৃতি ভাষা বিএড লাগে। সংখ্যালঘু সম্প্রদায়গুলি কৃষ্টি সেম একরকম, এসএসসির মতোই সব কিছু, প্রায় একটু আলাদা। সংখ্যালঘু সম্প্রদায়গুলি কৃষ্টি সংস্কৃতি ভাষা সংস্কৃতি রক্ষণাবেক্ষণের বিশেষ ব্যবস্থা করা হয়েছে। সংখ্যালঘু সম্প্রদায় বলতে ভাষাগত ধর্মীয় সংখ্যালঘু দুইই পড়ে, যেটার আন্দারে ওই মাদ্রাসাগুলো প্রতিষ্ঠিত হয়। আর্টিকেল 30 সংখ্যালঘু সম্প্রদায়ের নাগরিকরা নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করতে পারবেন। এখানে ধর্মীয় সংখ্যালঘু বলতে শুধু ধর্মীয় না, ভাষাগত সংখ্যালঘু বোঝায়। চলো আর্টিকেল 32 কি বলছে। সাংবিধানিক প্রতিবিধানের অধিকার, অর্থাৎ তোমার যদি কোনো কারণে মৌলিক অধিকার খর্ব হয়, তুমি কি করতে পারে, সুপ্রিম কোর্টে যেতে পারে। সুপ্রিম কোর্ট তোমার মৌলিক অধিকার রক্ষার্থে কি করতে পারে, রিট জারি করতে পারে। বুঝতে পেরেছো? আর্টিকেল 33 কি বলছে। আর্টিকেল 33 বলছে পার্লামেন্ট চাইলে সামরিক বাহিনী ও গোয়েন্দা দপ্তরের কর্মচারীদের মৌলিক অধিকার স্থগিত রাখা যায়। অর্থাৎ দ্বারা আমরা কি বলেছিলাম, মৌলিক অধিকার যারা তোমার হচ্ছে দাঁড়াও, এর মধ্যে একটা বাদ পড়ে গেছে, আচ্ছা ওটা লিখে দিচ্ছি আমি। 30-এর তো, আচ্ছা 30-এর এ বলে একটা এক আছে, 30-এর 1-এর এ, এটা লিখে নাও। 30-এর 1-এর এ, এটা লিখে নাও। নাই এখানে লিখি, দাঁড়াও। আর্টিকেল 30-এর 1-এর এ, ব্যাং, আর্টিকেল 30-এর 1-এর এ, আর্টিকেল 30-এর 1-এর এ, এটা কি? ধরো এই ধারা অনুযায়ী যদি রাষ্ট্র যদি কোনো সংখ্যালঘু শ্রেণীর কোনো সম্পত্তি গ্রহণ করে, তাকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। রাষ্ট্র যদি সংখ্যালঘু শ্রেণীর কোনো সম্পত্তি গ্রহণ করে তাহলে রাষ্ট্রকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। বুঝতে পেরেছো? পূরণ দিতে হবে, এইটা দিতে হবে। চলো আর্টিকেল 32 এই সংবিধান প্রতিবিধানের অধিকার। ডক্টর বি.আর. আম্বেদকর সাংবিধানিক প্রতিনিধিত্বের অধিকারকে ভারতীয় সংবিধান আত্মা ও প্রাণ কেন্দ্র বলে বর্ণনা করেছেন। এটা লিখে নিতে পারো, কোশ্চেন আসে। ডক্টর বি.আর. আম্বেদকর সাংবিধানিক বিধানের অধিকারটিকে সংবিধানের আত্মা ও প্রাণ কেন্দ্র বলে বর্ণনা করেছেন। সংবিধানের আত্মা
সংবিধানের আত্মা ও প্রাণ কেন্দ্র বলে বর্ণনা করেছেন। প্রাণ কেন্দ্র বলে বর্ণনা করেছে, বুঝতে পেরেছ? করেছিলেন, বুঝতে পেরেছ? চলো, আর কেউ যদি চাও লিখে নিতে পারো যে সংবিধানের 32 নম্বর ধারা অনুসারে সুপ্রিম কোর্ট তোমার হচ্ছে কারোর মৌলিক অধিকার খর্বিত হলে রিট জারি করতে পারে। এটা আমি যদিও সুপ্রিম কোর্টের সময় পড়াবো, তাই লেখাচ্ছি না, তা লিখে নিতে পারো যে কারোর মৌলিক অধিকার খর্বিত হলে সুপ্রিম কোর্ট 232 নম্বর ধারা অনুসারে রিট জারি করতে পারে। তারপরে কি হচ্ছে, আর্টিকেল 33 অনুযায়ী পার্লামেন্ট চাইলে সামরিক বাহিনী, গোয়েন্দা দপ্তরের কর্মচারীদের মৌলিক অধিকার বাতিল বা স্থগিত রাখতে পারে। অর্থাৎ আমরা বললাম না জীবন ধারণের অধিকার, এখন কেউ যদি বলে আমি যুদ্ধে যাব না, আমি জীবন ধারণের অধিকার আছে, তাহলে কি তারা পারবে না। তারপর আর্টিকেল 34 সামরিক আইন জারি থাকলে মৌলিক অধিকার স্থগিত রাখা যায়, যেটা বলছে আর্টিকেল 34। আর্টিকেল 35 বলছে এই ধারা অনুযায়ী পার্লামেন্টের মৌলিক অধিকারের স্বার্থে কিছু আইন প্রণয়ন করতে পারে। চলো, আমাদের মৌলিক অধিকার শেষ হলো। কারোর কিছু প্রবলেম আছে বুঝতে বা কোনো অবজেকশন আছে কারোর কোনো অবজেকশন টেন কিছু? (1976) সালের 42তম সংবিধান সংশোধনকে বলা হয়। 1976 সালের 42তম সংবিধান সংশোধনীটাকে বলা হয়। আর একটাকে বলা হয় রিট, মানে অধ্যাদেশ, আদেশ। হ্যাঁ, আদেশ। আর কিছু সামরিক আইন মানে ওই যখন জরুরি অবস্থা জারি হয় না, তখন মিলিটারি শাসন চলে, ওই তখন সেইটা। আর কিছু রাষ্ট্রপতি, হ্যাঁ রাষ্ট্রপতি মিলিটারি নামাই দিয়ে তখন আর পুলিশ থাকে না, দুরকম হয়। আমি জরুরি অবস্থা ওয়েট করো, জরুরি অবস্থার সময় পড়াবো ওখানে। সামরিক শাসন মানে মিলিটারিদের থাকে, তখন একটা হয় তোমার রাজ্যের হাতে পুলিশি ব্যবস্থা দেয়। এই যে আমাদের রাজ্যে যে পুলিশ, এগুলো কিন্তু রাজ্যের হাতে থাকে এখন। আর 355 যদি প্রয়োগ করে, তাহলে কি হয়, পুলিশগুলো সব সেন্ট্রালের হাতে চলে যায়, বুঝতে পেরেছো? তখন পুলিশকে নিয়ন্ত্রণ করতে পারবে না রাজ্য সরকার, যেরকম সেরকম থাকবে, সরকার কিন্তু ভাঙবে না। আর 356 প্রয়োগ করলে সরকারই ভেঙে যাবে। পুরো এখন রাষ্ট্রপতি এমার্জেন্সি ল চলবে, রাষ্ট্রপতি শাসন চলবে, তারপর আবার ভোট হবে, ভোটে আবার জিতে আসতে হবে, বুঝতে পেরেছো? এবার এগুলো এমার্জেন্সির সময় পড়ি। আর্টিকেল 14-35, হ্যাঁ রাখলে ভালো হয়, কোশ্চেন আসে। এসআইয়ের জন্য পড়বে। কনস্টেবলে কি জানো, ওই শখ পড়িয়েছিলাম না আগে, প্রথম দিন শখটা পড়িয়েছিলাম না, এইটা পড়বে। এইটা আছে, সাম্যের অধিকার কত থেকে কত, স্বাধীনতার অধিকার কত থেকে কত, বুঝতে পেরেছো? শোষণের বিরুদ্ধে দিকে এইগুলো মনে রাখবে, এইগুলো পুলিশে ধরে দেয়। আর এখান থেকে মনে রাখবে যে কততম সংবিধান সংশোধনীতে কি হয়েছে, এইগুলো একটু মনে রাখবে। 6টা 19-এ কয়টা মৌলিক অধিকারের কথা বলা আছে, 19 নম্বর আর্টিকেলে 6টি। এইগুলো একটু 19-এ 6টি মৌলিক অধিকারের কথা বলা হয়েছে। হ্যাঁ, এগুলো একটু রাখতে হয়, মৌলিক অধিকার খুব ইম্পর্টেন্ট, বুঝতে পেরেছো? এসএসসিতে দেয় কিন্তু মৌলিক অধিকার ইম্পর্টেন্ট। আর পুলিশের জন্য অত ডিটেলস দেখো, আমি শুধু তোমাদের কনস্টেবলের মধ্যে করে পড়াই না, তোমরা তো ক্লাস দেখো, আশা করি বুঝতে পারছো। আবার কে লেপ করলো? যা পড়াই তোমাদের এসএসসি এমটিএস হয়ে যাবে, সাব ইন্সপেক্টর তো হাসতে হাসতে হয়ে যাবে। এই সাব ইন্সপেক্টরে তো মাঠে ওজনে বাদ দেয় না সুব্রত, জানো কিছু? আমি পারিলাম না কলকাতা পুলিশের মাঠে, তার না ওজনে বাদ দেয় না, মাঠে তো পাস করতে হবে, ওজনে তো বাদ দেয় না। আমার 2 কিলো, না আমার কলকাতা পুলিশের আমি সাব ইন্সপেক্টর পাস করেছিলাম, আমার ওজন 2 কিলো বেশি ছিল, তো আমার মাঠে নামাই দিয়েছিল। 2 কিলো ওজন বেশি ছিল, তা আমি জানি না কি হয়, তা আমার 2 কিলো আমার মাঠে নামিয়েছিল, কিন্তু আমি দৌড়তে যে আবগারিতে আমাকে 600 গ্রামে বাদ দিয়েছিল, বুঝলে? আমি হাইট 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 অনুযায়ী ওয়েট।
মাথায় তোমার ক্যাপ পরাই দেবে। আমার যেরকম তোমার আমার হলো আবগারিতে মাথায় জন্য ক্যাপ পরিয়েছিল, ক্যাপ না না, আবগারিতে হাতে বেল্ট পরিয়েছিল, আর জন্য কলকাতা পুলিশের এসআইটাই মাথায় ক্যাপ পরিয়েছিল, ক্যাপ দিয়ে বেঁধে দেয়, ওই ক্যাপে থাকে জিপিএস, বুঝতে পেরেছো? ওই ক্যাপে ইয়ে দে, না আমারে দিয়েছিল, তা আমি ওই আবগারি, আবগারি বলছি কেন, আর ওই যে নাম তো কি, আর কলকাতা পুলিশের যে এসআইটা 22 না 21 একটা হলো না, ওটাই। কি কলকাতা পুলিশ কি বলছো? ক্যাপই পরিয়েছিল তো আমি যখন, আমি তো জানতাম না তো, আমি করেছি কি, আমি দেখছি ওখানে একটা বড় একটা ঘড়ি টাইপের লাগানো থাকে বুঝলে, আর ওই সাইনু টাইপের, তো ওর মধ্যে ঢুকতে হবে। তা আমাকে, আমি যাবো, এক্স পড়ে গেছে সাথে সাথে, তা আমাকে একটা পুলিশ বলছে তুমি ড্রাইভ দিলে না কেন, শুয়ে পড়লে মাথা ঢুকলে তুমি পাশ হয়ে যেতে। আমি যদি কলকাতা পুলিশের ইয়ে পাস করতে পারতাম না মাঠ, আমি মেন পাস করে যেতাম, মেন হাসতে হাসতে পাস করে আসতাম। এবার বেঙ্গলের এসআইটা দিয়েছি, করেছি, দেখি কি হয়। দৌড়ে পাস করতে পারলে পাস করে যাবো। চলো তাহলে আজকে, ডেসক্রিপ্টিভ কঠিন হয় না, সোজা হয়। পুলিশের মেন সোজা, ডেসক্রিপ্টিভ হলে কি কঠিন হয় নাকি? ডেসক্রিপ্টিভই তো সোজা, অঙ্ক সোজা সোজা আছে পুলিশের মেন্সে, আমি দেখেছি প্রশ্ন। আচ্ছা বুঝতে পেরেছো এইগুলো কি নাকি? তাহলে এমসিকিউ শুরু করি নাকি? আচ্ছা সবার কি 1.5 ঘন্টা অবধি টাইম হবে নাকি? মানে 1.5 ঘন্টা মানে 12:30 অবধি টাইম হবে। আজকে তোমাদের এমসিকিউ আছে 50, 49 আর 30, 79টা এমসিকিউ আছে মোট। করবে আজকে নাকি না অন্যদিন করবে, কি করবে তোমাদের মতামত দাও। কালকে এলো এমসিকিউ, কালকে হলো পলিটি নেই, কালকে হলো তোমার বায়োলজি পড়াবো। ফোর্থ ব্যাচে ক্লাস আছে কালকে সকালে। আচ্ছা তোমরা কি করবে বলো, এমসিকিউ করবে? কি তোমরা কি বলবে বলো? আর সবাই কেন পড়নি কেন? সুব্রত আর যারা বাদ বাকি তারা কি বলছো? রঞ্জিত, হরপ্রসাদ, অনিমা, ইউসুফ কি বলছো বলো? করাবো? তাহলে এইবার থেকে ভাবছি না এমসিকিউ তোমার সাথে সাথে এমসিকিউ করিয়ে দেবো, একটা অধ্যায় শেষ হবে এমসিকিউ থাকবে, নাহলে ধর তোমরা পড়ো না বাড়ি। আমি বারবার করে বলেছিলাম পড়ে আসো, পড়ে আসো, পড়েনি বাড়ি, এরা একটাও পড়েনি বাড়িতে, কালকেও বলে দিয়েছিলাম আজকে হবে। তাহলে আজকে নাগরিকত্বটা করিয়ে দিই কেমন, দেখি কিরা কার কিরম মনে আছে। চলো নাগরিকত্ব করা, সামনের দিন অঙ্গরাজ্যের গঠন করাবো খুনি। তোমাদের জন্য সব এমসিকিউ সাজিয়ে সাজিয়ে নিয়ে এসছি আমি। আচ্ছা দেখতে পাচ্ছ? আচ্ছা আইনের শাসন যে কোনো ব্যক্তি আইনের ঊর্ধ্বে না, এটা কোথায় হয় বলো? সাম্যবাদ, গণতন্ত্র, সৌরচন্দ্র, গণতন্ত্র, শাসক। গণতন্ত্র, গণতন্ত্র শোনো, এই তোমার সে, আরে কি বলে, নাগরিকত্বেই বেশিরভাগ কোশ্চেন হলে তোমার এই টাইপের কোশ্চেন, একটু ভেবে সহজ কিন্তু একটু ভাবনা চিন্তা করে দিতে হয়। ভারতের নাগরিকত্ব পেতে গেলে কোন শর্ত পূরণ করতে হয় বলো? পূরণ করতে হয় না, হয় না, সরি সরি, বলো। ভেরি গুড। অধিকারের,
তোমার অধিকারের সম্পদ না পেতে গেলে তুমি নাগরিকত্ব পাবে, তোমার এমন নয় যে জমি কিনলেই তুমি নাগরিকত্ব পাবে। একক নাগরিকত্বের ধারণাটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে বলো? ব্রিটিশ যুক্তরাষ্ট্র। এইভাবে কাঁপিয়ে দিচ্ছে তো প্রীতম। আর সব কোথায়? ভারতের নাগরিকত্ব আইন কবে লাগু হয়? তোমার মাথায় আন্দাজে? হ্যাঁ, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, ঠিকঠাক উত্তর দাও। হ্যাঁ, 1955। আমি তো পাজেল করছিলাম, নিজের কোশ্চেন স্ট্রিক থাকবে। তুমি তো আন্দাজে দিয়েছিলে তখন। আচ্ছা, নাগরিকত্ব সংশোধন আইনের 2019-এর উদ্দেশ্য কি বলো? না, অনুরোধ করে না, কোনোটিই নয়। এর অর্থ হলো হিন্দু অধিবাসীদের নাগরিকত্ব দেয়া, সেটা নেই উল্লেখ, ওটার মূল বিষয়। ভারতীয় নাগরিকত্ব আইন কত সালে প্রবর্তিত হয়? কত? একই কোশ্চেন দিয়ে দিয়েছে, চলো। কত? 1955, তাই তো? চলো, ভারতবর্ষে পূর্ণ নাগরিকত্ব অর্জনের ক্ষেত্রে ন্যূনতম বয়স সীমা কত? 18। 7-এর ডি, 18। ভারতের সংবিধান নাগরিকত্ব সম্পর্কিত ধারাগুলি হলো কি বলো? 5 থেকে 11। দেখেছো, এগুলো আসবে বলেছিলাম। চলো, এই আর সবগুলো উত্তর কোথায় দিচ্ছ বলো? ভারতের সংসদীয় কমিটিতে শুধুমাত্র লোকসভার সদস্যগণ বিদ্যমান থাকেন। এটা তোমরা পারবে না, বলে দিচ্ছি, দ্য পাবলিক অ্যাকাউন্টস কমিটি। এটা আলাদা, এটা এটা একটা আলাদা কোশ্চেন ঢুকে গেছে, সরি। ভারতীয় সংবিধানের কোন অংশে নাগরিকত্বের বর্ণনা আছে? 5 থেকে 11 আর্টিকেল কি 2 বললো তাই 2 শান্তনা? ভারতের সংবিধানে কোন ধরনের নাগরিকত্বের অধিকারের ধারাবাহিকতার ব্যাখ্যা দেয় বলো? 10 নম্বর ধারা। 11-র কত? বি। ভারতের সংবিধান অনুসারে কি ধরনের নাগরিকত্ব প্রদান করা হয় ভারতে? একক নাগরিকত্ব, একক নাগরিকত্ব, একক নাগরিকত্ব, ভেরি গুড। সিঙ্গেল সিটিজেনশিপ। চলো, কোন দেশের নাগরিকত্বের অনুকরণে ভারতে একক নাগরিকত্ব নেওয়া হয়েছে বলো? আমেরিকায় দ্বি নাগরিকত্ব, ইংল্যান্ড। হেই, ইংল্যান্ড একটু আগে উত্তর দিল না, ভারতের নাগরিকত্ব নেওয়া হয়েছে। আমেরিকায় দ্বি নাগরিকত্ব। ভারতীয় সংবিধানের কোন অংশে নাগরিকত্বের ব্যাপারে ব্যাখ্যা আছে বলো? এটা বলেছে একটু আগে, পার্ট 2। সিআইসি এসআই এর কোশ্চেন, দিল্লি পুলিশের কোশ্চেন। নিম্নের কোন দেশটি প্রথম মহিলাদের ভোটাধিকার চালু করে? এটা স্ট্র্যাটেজিকের কোশ্চেন যদিও। অস্ট্রেলিয়া, ফ্রান্স, ইউকে, ইউএসএ। অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া হবে। চলো, ভারতীয় সংবিধানের কোন অংশে, ভারতীয় সংবিধানের কোন অংশে নাগরিকত্বের ব্যাপারে ব্যাখ্যা আছে বলো? পার্ট 2। ভারতীয় সংবিধান কোথায়? পার্ট 2-তে আছে। চলো, এই কোশ্চেনটা প্রচুর ইম্পর্টেন্ট কিন্তু। চলো, নিম্নলিখিত কোন ধারায় বর্ণনা করা হয়েছে কোনো ব্যক্তি স্বেচ্ছায় বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করলে সে আর নাগরিকত্ব থাকবে না? 7। 7 মানে কি বলো? বলো কত নম্বর? ধারা 8। নিম্নলিখিত কোন ধারায় ব্যাখ্যা করা হয়েছে কোনো ব্যক্তি স্বেচ্ছায় বিরোধী রাষ্ট্রের নাগরিকত্ব? একই কোশ্চেন। দাঁড়াও, এখানে কি বলেছে? কোনো ব্যক্তি স্বেচ্ছায় নাগরিকত্ব থাকবে না, ভারতের নাগরিকত্ব থাকবে না। কোনো ব্যক্তি স্বেচ্ছায় বিদেশি নাগরিক করলে তিনি আর নাগরিক থাকবেন না। এ দাঁড়াও তো, একটু দেখে নি তো, দাঁড়াও ফিট করে চেক করতে হবে, একটু মনে নেই আমার। দাঁড়াও 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 দাঁড়াও, নাগরিকত্ব, দাঁড়াও। 9 কি বলছে? কোন রাষ্ট্রের নাগরিকত্ব করলে সরকার নাগরিকত্ব বিলোপ করতে পারে। তাহলে আগেরটাও 8 হবে, বুঝলে? আগেরটা ভুলে গেছে, সরি। আগেরটা না, 9 হবে, সরি। আগেরটা 9 হবে। আচ্ছা, কি বলেছে? ধারা প্রকাশ করা হয়েছে কোনো ব্যক্তি স্বেচ্ছায়, এখানেও স্বেচ্ছায় বিদেশি রাষ্ট্রের ভারতে থাকবেন না, একই তো। এটা 9 হবে, 9 বুঝতে পেরেছো? 9 করে দিলাম। চলো, এটাও 9 হবে। চলো,
লোকসভার সদস্য হওয়ার জন্য একজন ব্যক্তি ন্যূনতম কত বছর প্রয়োজন? ভারতের নাগরিক হতে হবে, 25 বছর ঊর্ধ্বে বয়স হতে হবে, কেন্দ্র সরকারের অধীনে কোনো কাজে থাকা যাবে না। এটা যদিও লোকসভা পড়ানোর সময় পড়িয়ে দেবো। কি আচ্ছা 19-এর কি হবে? ডি 1 2 3 25 বছরের ঊর্ধ্বে একটু ভুল আছে ভাই, ঊর্ধ্বে বয়স না, তোমার 25 বছর হলেই হবে। 1 আর 3, হ্যাঁ কেন্দ্রের এখানে চাকরি থাকতে পারবে না, সে কোনো লাভজনক পদে থাকতে পারবেন না। এ তা লাভজনক না, তুমি টাকা পাচ্ছ না এখান থেকে কেন্দ্রের সাথে তো কোনো কর্মরত থাকেন প্রয়োজন হলে, না এটা হবে না, থাকেন না হবে, এটাই ঠিক আছে, 25 বছর ঊর্ধ্বে এটাই ঠিক আছে। থাকেন না হবে, না যদি হতো, আমি না দেখিনি বুঝলে, 1 হবে, 1 আর 2 হবে, থাকেন না হবে, সরি সরি সরি, ঠিকই বলেছে, সরি সরি সরি। চলো, ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদে নাগরিকত্ব সম্বন্ধে বলা হয়েছে বলো? 2। চলো, ভারতীয় দেখেছো এক কোশ্চেন কত জায়গায় রিপিট মেটেছে, ডাব্লিউপিএসসি দিয়েছে, আবার এসআই ফেসআইতে দিয়েছে। সেই জন্য কি হয়, এই বলে না কিছু কঠিন কোশ্চেন করে, এই কঠিন কোশ্চেনগুলো কোথার থেকে মারে জানো? কোনো একটা বড় একটা পরীক্ষার থেকে কোশ্চেন ঝাপায়, বুঝতে পেরেছো, দিয়ে কঠিন বানিয়ে দিই। তোমরা যে এই কোশ্চেনগুলো করে যদি কপাল খারাপ থাকে এখান থেকে যদি দিয়ে দিই তাহলে তোমরা পারবে, বুঝতে পেরেছো? ভারতীয় নাগরিকত্বের প্রতিবিধানগুলি কার দিলাম, ও দিইনি এটা, সরি সরি। আচ্ছা, নিচের কোন ধারায় ভারতের কিছু বংশোদ্ভূত ব্যক্তিদের নাগরিকত্ব নিয়ে আলোচনা করা হয়েছে? 21 সি 8 নম্বর ধারায়। এটা তোমাদের অত লাগে না, এটা ডাব্লিউএস মেইনসের কোশ্চেন, এটা একটু দেখে যাবে বুঝলে, এটা মুখস্থ টাইপের করে যাবে এগুলো, তোমাদের পুলিশে অত কোশ্চেন দেই না সোজা সোজা, মানে কঠিন কঠিন কোশ্চেন দেই না। নাগরিকত্বের প্রতিবেদনগুলি কার্যকর হয় ড্যাশ সালে? 1950 সালে। আর প্রথম নাগরিকত্ব হয় 1955, বুঝতে পেরেছো? নাগরিকত্বের প্রতিবিধানগুলি কার্যকরী হয় ড্যাশ সালে? 1950। চলো একই কোশ্চেন দিতেছে। ভারতের নাগরিকরা ভোট দিতে পারেন কত সালে? জিডি 12 কোশ্চেন এটা, 18। হ্যাঁ, একক নাগরিকত্বের ধারণা কোথা থেকে নেওয়া হয়েছে? একক নাগরিকত্বের ধারণা ইংল্যান্ড। আচ্ছা, আজকে আর করবে বাদ বাকিগুলো অঙ্গরাজ্য ভাজ্য করবে? কেন? ফাঁকি দিচ্ছ কিন্তু তোমরা। ঠিক আছে তাহলে থাক, কেমন ক্লাস ভালো লেগেছে তো নাকি? ওকে তাহলে ক্লাস শেষ করলাম, কেমন?